আসসালামু আলাইকুম। আমি শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জোহরা বেগম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আজকে বাংলা প্রথম পড়াবো। আজকে পড়াবো সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটি। তোমরা পৃষ্ঠা নং বের করো, 282 পৃষ্ঠা। এখন আমরা দেখব কবি পরিচিতি দেখব। সৈয়দ শামসুল হক সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। সৈয়দ শামসুল হকের জন্ম হলো 27 ডিসেম্বর 1935 সাল, আর মৃত্যু হলো 27 সেপ্টেম্বর 2016 সাল। আর তিনি জন্মগ্রহণ করেছেন কুড়িগ্রামে। তিনি তার শিক্ষা জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পড়াশোনা অসমাপ্তই থেকে যায়। তার পেশা ছিল সাংবাদিকতা এবং পরবর্তীতে তিনি সাহিত্যকর্মের সাথে এমনভাবে নিমগ্ন হয়ে পড়েন, সাহিত্য নিয়েই তিনি ব্যস্ত থাকেন। তিনি অনেক গল্প, উপন্যাস, কবিতা, নাটক, প্রবন্ধ লিখেছেন। এজন্যই এই কবিকে সব্যসাচী উপাধি দেওয়া হয়েছে। সব্যসাচী হলো যার দুই হাত সমানভাবে চলে। এই গুণী কবির অসংখ্য বই, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বই বোর্ডে লেখা আছে, তোমরা একটু খেয়াল করো। আমি এই কবি নিয়ে আলোচনা করতে গেলে অনেক আলোচনা করতে হয়, আমি মূল পর্বে আসতে চাই। তারপরেও কবির একটি বিখ্যাত নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। তারপরে তিনি সাহিত্য সাধনার জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন, যেমন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তো আজ আমি আর সৈয়দ শামসুল হক নিয়ে আলোচনা না করে আমরা মূল কবিতায় আসি। শামসুর রহমানের বিখ্যাত ঐতিহাসিক কবিতা আমার পরিচয়। এখানে শামসুর রহমান গুণী কবি, তিনি এই কবিতায় আপামর বাংলাদেশকে, আপামর বাংলাকে তিনি নিপুণভাবে তুলে ধরেছেন। আমরা আজ এই কবিতা পড়ে কবি নিজের পরিচয় দিতে গিয়ে সমগ্র বাংলাকে এখানে তুলে ধরেছেন। এখন দেখো, আমি 4 লাইনে পড়বো আর বিশ্লেষণ করে দেবো, তোমরা ভালো করে খেয়াল করো। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি, চলি পলি মাটি কুমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। কবি বাংলায় জন্মগ্রহণ করে তিনি নিজেকে সার্থক মনে করেন এবং তিনি বাংলায় কথা বলতে পেরে তিনি নিজেকে আরো বেশি সার্থক মনে করেন। এখানে বাংলায় কথা বলতে পেরে তিনি আরো বেশি গর্ববোধ করেন। এই জন্য প্রত্যেকটা দেশেই তাদের মাতৃভাষা আছে, তেমনি আমাদের দেশেও মাতৃভাষা হলো বাংলা, কিন্তু এই বাংলা ভাষার জন্য, মাতৃভাষার জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। 1952 সালে বুকে রক্ত দিয়ে এদেশের মানুষ মায়ের ভাষাকে রাজপথ রঞ্জিত করে মায়ের ভাষাকে অক্ষুণ্ণ রেখেছে। এই জন্য কবি জোরটা একটু বেশি দিয়েছেন যে আমি বাংলায় কথা বলি। এখানে আলপথের কথা বলা হয়েছে। আসলে আলপথ হলো জমির সীমানার শেষ অবস্থানটা। এখানে যেটা বুঝাইছে, আমাদের এই দেশ হলো কৃষি প্রধান দেশ। আমরা কৃষির সাথে আমাদের জীবনযাত্রার সঙ্গে এই কৃষি ওতপ্রোতভাবে জড়িত। এই কৃষি 1000 বছর ধরে বাঙালি জাতিকে পথ চলতে সাহায্য করেছে। আর এই কৃষিকে কেন্দ্র করে 1000 বছর ধরে বাঙালি জাতির পথ চলার ইতিহাসকে এখানে তুলে ধরা হয়েছে। এখানে বলছে পলিমাটির কুমলের কথা বলা হয়েছে। আমাদের সবুজে শ্যামলে ভরপুর আমাদের এই দেশ বাংলাদেশ। এখানে মাটি উর্বর, সোনার ফসল ফলে। প্রতি বছরই বন্যায় আমাদের উর্বর মাটিকে আরো উর্বর, বন্যায় পলি মাটি ফেলে আরো উর্বরতা বৃদ্ধি করে দিয়ে যায়, যেখানে আমাদের সোনার ফসল ফলে আমরা অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হতে পারি। এই যে অর্থনৈতিক সমৃদ্ধি আসে এই উর্বর জমি থেকে, এই কৃষকেরা যে এখানে পদচারণা করে আমাদের অর্থনৈতিক লাভবানের বা সমৃদ্ধির দিকটা এখানে তুলে ধরা হয়েছে। এখন 1300 নদীর দেশ বলা হয়েছে। আমাদের এই দেশে ছোট বড় মিলিয়ে প্রায় 1300 নদী আছে।
যা আমাদের যাকে বলা হয় আমরা নদীমাতৃক দেশ। মা যেমন আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আমাদেরকে আগলে রাখে, তেমনি নদীও আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে আমাদেরকে আগলে রাখে। যেমন কৃষির দিক থেকে নদী আমাদের আবাদি জমিকে উর্বর করে, তেমনি ব্যবসার দিক থেকেও আমরা নৌপথে চলাচল করে আমরা ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধি লাভ করতে পারি। সেই নদীমাতৃক সেই নদী কবিকে জিজ্ঞেস করছেন, তোমার পদচারণা কোথায়, কোথায় তোমার শুরু, যাত্রা শুরু, তুমি কোত্থেকে এসেছো? সেই কবির উত্তর দিতে গুণী কবি শামসুর রহমান এখানে নিজেকে তুলে ধরেছেন, বাংলাকে তুলে ধরেছেন যে এই বাংলায় কি আছে, কোত্থেকে আমি জন্মগ্রহণ করেছি। দেখো, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙ্গার বহর থেকে, আমি তো এসেছি কৈবত্যের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। এখানে বলেছেন চর্যাপদের অক্ষরগুলো বলতে প্রাচীন বাংলা ভাষা প্রাচীন ঐতিহ্যের নিদর্শন, প্রথম নিদর্শন বা প্রাচীন নিদর্শন। হ্যাঁ, যেখানে প্রাচীন সাহিত্যের সমৃদ্ধি কথা এখানে তুলে ধরা হয়েছে। আমি সেখান থেকে এসেছি, প্রাচীন কালেও আমাদের এই দেশে সাহিত্য ছিল, আমি সেখান থেকে এসেছি, সেটা আমার পরিচয়। তিনি সওদাগরের কথা বলেছেন, সওদাগরের ডিঙ্গার কথা বলেছেন। সওদাগর হলো কাকে বোঝায়? যারা সওদা বেচাকিনি করে তাদেরকে সওদাগর বলা হয়, বণিক যারা বাণিজ্য করে। আর ডিঙ্গা হলো নৌকা, আর বহর হলো সেটা হলো সাজানো, পণ্য দিয়ে সাজানো পণ্য সামগ্রী, হ্যাঁ সেটাই হলো বহর। তো এখানে কবি শামসুর রহমান এই যে ব্যবসা বাণিজ্যে এই দেশ বাংলা যে সমৃদ্ধ ছিল সেটাই তুলে ধরেছেন, এবং তিনি মঙ্গল কাব্যের যে চাঁদ সওদাগরের মতো এদেশে অনেক বড় বণিক ছিল, হ্যাঁ সেই কথা তুলে ধরতেই তিনি এই সওদাগরের ডিঙ্গার বহরের কথা উল্লেখ করেছেন। এখানে তিনি বলেছেন কৈবত্যের বিদ্রোহী গ্রামের কথা বলেছেন। আমাদের এই দেশ বিদ্রোহের দেশ, তারা মাথা উঁচু করে থাকার, দেশের মানুষ মাথা উঁচু করে থাকতে চায়, তারা শির দ্বারা সোজা করে থাকতে চায়, মানুষের কাছে নত হতে চায় না। সেই গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে বিদ্রোহের প্রতিবাদ করে তুলেছে আমাদের এই দেশের বীর সৈনিকেরা, বীর নেতারা। তাদের মধ্যে এই কৈবত্য বিদ্রোহ হলো মহিপালের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করা হয়েছে, অনন্ত সামন্ত চক্র মিলিত হয়ে যে বিদ্রোহ হয়েছে সেটাই কৈবত্য বিদ্রোহ নামে খ্যাত। এখানে এই বিদ্রোহের নেতা ছিলেন যার নাম হইল দিব্য বা দিব্য, আর তিনি ছিলেন কৈবত্য সম্প্রদায়ের লোক, আর সেই সম্প্রদায়ের নামানুসারেই এখানে কৈবত্য বিদ্রোহ নামটা দেওয়া হয়েছে। তো কবি এটাই বুঝিয়েছেন যে আমরা সেই বিদ্রোহী গ্রাম থেকে এসেছি। তারপরে বলেছেন পালযুগ নামে চিত্রকলার কথা বলেছেন। পালযুগ নামে চিত্রকলার কথা বলতে কবি 750 খ্রিস্টাব্দে গোপালের রাজ্যকে বুঝিয়েছেন, যেটা কিনা ইতিহাসে সবচেয়ে বেশি দিন বিস্তৃত ছিল, যে 400 বছর পাল বংশের রাজত্ব টিকেছিল। এই যে পাল যুগের শিল্পকলার কথা বলছেন, যে পাল যুগের শিল্প সাহিত্যে যে অসামান্য বিকাশ সাধিত হয়, আর সেটা এই শিল্প সমৃদ্ধি ঐতিহ্য বুঝাতেই কবি আমাদের এই পাল যুগের চিত্রকলার কথা তুলে ধরেছেন। এরপর দেখো, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। এখানে যেটা বলা হয়েছে পাহাড়পুরে বৌদ্ধ বিহারের কথা বলা হয়েছে, যেটা নওগাঁ জেলায় অবস্থিত বৌদ্ধ বিহার। বৌদ্ধ বিহার হলো বৌদ্ধদের জ্ঞান চর্চা কেন্দ্র। এখানে পৃথিবীর সবচেয়ে বড় বিহারগুলোর মধ্যে এটি একটি অন্যতম বিহার। আর এই যে আমাদের এই প্রত্নতত্ত্ব ঐতিহ্যের পরিচয় দিতেই
কবি আমাদের এই বৌদ্ধ বিহারের কথা আলোচ্য কবিতায় তুলে ধরেছেন। তিনি জোর বাংলার কথা বলেছেন। জোর বাংলা বলতে এপার ওপার বাংলার কথা বলেছেন, যে এই জোর বাংলার যে মিশ্র অসাম্প্রদায়িক যে চেতনা, ধর্মীয় চেতনার কথা এখানে উল্লেখ করতে তিনি এই জোর বাংলার মন্দির বেদির কথা বলেছেন, যে এখানে যেমন মসজিদের স্থান আছে তেমনি এখানে মন্দিরেরও স্থান আছে। এখানে তিনি বলেছেন বরেন্দ্রভূমির সোনা মসজিদের কথা। বরেন্দ্রভূমি বলতে উঁচু অঞ্চলকে বোঝানো হয়েছে। আর এখানে হুসেন শাহর আমলে রাজত্বকালে তিনি দুটি নান্দনিক সুন্দর কারুকলা সমৃদ্ধ দুটি মসজিদ তৈরি করেছিলেন, বিখ্যাত দুটি মসজিদ তৈরি করেছিলেন। একটি হলো রাজশাহী চাপাই নবাবগঞ্জে, যেটা ছোট সোনা মসজিদ হিসেবে খ্যাত। আরেকটি হলো ভারতের গৌড় প্রদেশে, যেটা বড় মসজিদ নামে খ্যাত। এরপর বলেছে আউল বাউল মাটির দেউলের কথা বলেছে। এদেশে বিভিন্ন সময়ে সুফি সাধকদের আগমন ছিল। তাদের বাউল গানে বিভিন্ন অঞ্চল প্রসিদ্ধ ছিল এবং এখানে দেবালয় অর্থাৎ মন্দিরেরও স্থান ছিল, মন্দিরও ছিল। আর এই কবি তাই এদেশে যে মিশ্র সংস্কৃতি, পাশাপাশি তারা যে মিশ্র সংস্কৃতিতে তারা বসবাস করত, এক হয়ে তারা নিজেদের ধর্ম পালন করত, আর এটা বুঝাইতেই কবি আলোচ্য উক্তিটি করেছেন। এখন দেখো, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এখানে কবি শামসুর রহমান তিনি 12 ভূঁইয়ার কথা বলেছেন, যারা 12 ভূঁইয়ারা স্বাধীন সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলেন। তারা সবসময় স্বাধীনভাবে জীবনযাপন করতে পছন্দ করত, আর এবং স্বাধীন স্বদেশ প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম করে গেছেন। এদের যে নেতা ছিলেন সেই নেতার নাম হলো ঈশা খান। এছাড়াও আরো অনেক নেতারাই ছিলেন, যেমন চাঁদ রায়, কেদার রায়, মুসা খান, অনেক নেতারাই ছিলেন। তারা সেই তোমার মুঘলদের শাসন তারা মানত না, তারা নিজেদের মতো স্বাধীনভাবে চলতে পছন্দ করত এবং এই স্বাধীনতার জন্যই তারা সংগ্রাম করে গেছেন। সেই সংগ্রামী নেতার কাছ থেকে কবি এসেছেন, সেটাই বলছেন যে সেই নেতাদের মধ্যে কবি নিজের অস্তিত্ব অনুভব করে তিনি বলেছেন, আমি সেই 12 ভূঁইয়া দেশ থেকে এসেছি, যে যারা কিনা এই 12 ভূঁইয়া 12 জন এই নেতা এই দেশে জন্মগ্রহণ করছে, সেই দেশ থেকে আমি এই বাংলায় 12 ভূঁইয়ারা জন্মগ্রহণ করছি, বীর নেতা, সেখান থেকে আমি এসেছি। এখানে বলেছে কমলার দিঘি মহুয়ার পালা। এই দুটি পালা ময়মনসিংহ গীতিকার দুটি পালা, অন্যতম দুটি পালা। এই পালার মাধ্যমে আমাদের পল্লী সাহিত্যে যে নিদর্শন পাওয়া যায় এই পালার মাধ্যমে, এবং সংস্কৃতিকে, আমাদের এই দেশ সংস্কৃতিতে যে সমৃদ্ধি, এই সমৃদ্ধশালী সংস্কৃতিকে তুলে ধরতেই কবিতায় কবি আলোচ্য লাইনটি তুলে ধরেছেন। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। এখানে তিতুমির আর হাজি শরীয়তের মতো বীর সৈনিকেরা জন্ম নিয়েছে এই বাংলায়, আমি সেখান থেকে এসেছি, যারা কিনা ব্রিটিশ বিরোধী আন্দোলন করে গেছেন। এই তিতুমির ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, নীল চাষে ব্রিটিশদের বাধা দিয়েছেন, সেই অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে তিনি প্রতিরোধ গড়ে তুলেছেন এবং বাঁশের কেল্লা তার ইতিহাস সাক্ষ্য বহন করে। হাজি শরীয়তের কথা বলতেই ফরাজি আন্দোলনের নেতার কথা আমাদের মনে পড়ে। ফরাজি আন্দোলনের নেতা হলেন হাজি শরীয়ত। তিনি দীর্ঘদিন মক্কায় অবস্থান করে ধর্মের সম্পর্কে যে জ্ঞান আহরণ করেছেন, তিনি পরবর্তীতে তিনি সেটা বিভিন্ন কুসংস্কারকে দূরীভূত করার জন্য তিনি সোচ্চার ছিলেন, সংগ্রাম করে গেছেন। এখানে গীতাঞ্জলি এবং অগ্নিবীণার কথা বলছেন।
যা কিনা আধুনিক সাহিত্যের অন্যতম নিদর্শন এই গীতাঞ্জলি এবং অগ্নিবীণা। গীতাঞ্জলি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তিনি 1910 সালে এই গীতাঞ্জলি কাব্যটি রচনা করেছেন এবং 1913 সালে তিনি এই গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয় মহাদেশের মধ্যে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। আর অগ্নিবীণা বিদ্রোহী কবি কাজী নজরুলের অগ্নিবীণা কালজয়ী কাব্য। এই গীতাঞ্জলি আর অগ্নিবীণা দুটি কালজয়ী আধুনিক নিদর্শন। কবি এটা তুলে ধরতে যে আমাদের এই সাহিত্য সে আদিকাল থেকে বর্তমান কাল পর্যন্ত আমাদের সাহিত্যের যে সমৃদ্ধি সেটা তুলে ধরতে কবি আলোচ্য কবিতায় এই গীতাঞ্জলি এবং অগ্নিবীণার মতো কাব্যের কথা উল্লেখ করেছেন। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে। এখানে ক্ষুদিরাম এবং সূর্য সেনের কথা বলেছেন, যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা হাসতে হাসতে ফাঁসির কাষ্টে ঝুলেছেন। ক্ষুদিরাম ছিল অল্প বয়সী, সে মাত্র 18 বছর বয়সে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেন এবং অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ভুলবশত তিনি দুজন ইংরেজ নারীকে হত্যা করার জন্য তিনি 11ই আগস্ট এই 1908 সালে এই মহান নেতার ফাঁসি হয়। আর এখানে বলা হয়েছে সূর্য সেন, মাস্টার দা সূর্য সেন, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী নেতা। তিনিও বিভিন্নভাবে সংগ্রাম করছেন এবং এদেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য তিনি বিভিন্নভাবে সংগ্রাম করে গেছেন এবং তিনি চট্টগ্রাম ইংরেজদের মুক্ত করে সেখানে তিনি স্বাধীনতা ঘোষণা করে দেন এবং সেটা ঘোষণা করে 1930 সালে, কিন্তু বেশি দিন সেটা টিকিয়ে রাখতে পারেননি। 1934 সালে এই মহান নেতার, ব্রিটিশ বিরোধী নেতার ফাঁসি হয়। আমি সেখান থেকে এসেছি। এখানে বলা হয়েছে জয়নুল আর অবন ঠাকুরের কথা। বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদীন, যিনি 76-এর মরণোত্তর যে ছবি উঠিয়েছেন সেগুলো এখনো জাদুঘরে আছে। তিনি সেই চিত্রশিল্পী অবনীন্দ্র ঠাকুর, যে কিনা বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছেন, সেই অবনীন্দ্র ঠাকুরের কথা এখানে উল্লেখ করেছেন যে এখানে চিত্রশিল্পী সমৃদ্ধি, যে কিনা এই জয়নুল আবেদীন, অবন ঠাকুরের মতো চিত্রশিল্পী এদেশে আছে। আমি সেই দেশে জন্মগ্রহণ করেছি। এখানে রাষ্ট্রভাষার লাল পথের কথা বলা হয়েছে। 1952 সালে রাষ্ট্রভাষা আমাদের এই বাংলা, আমাদের মায়ের ভাষা, মাতৃভাষা বাংলা, কিন্তু পাকিস্তানিরা এই আমাদের উপর জোর করে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য আমাদের উপর জুলুম করে, কিন্তু এদেশের দামাল ছেলেরা মায়ের ভাষাকে অক্ষুণ্ণ রাখার জন্য, মায়ের ভাষার মর্যাদা দেওয়ার জন্য তারা রাজপথ নিজের তাজা বুকে রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে 1952 সালে এই মায়ের ভাষাকে অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছে। আমি সেইখান থেকে এসেছি। তিনি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কথা। সেই প্রাচীন কাল থেকে বিভিন্নভাবে বিভিন্ন সংগ্রামী নেতারা এই দেশকে স্বাধীন করার জন্য, স্বাধীনভাবে পদচারণা করার জন্য, স্বাধীন সার্বভৌম দেশের অধিকারী হওয়ার জন্য বিভিন্নভাবে তারা যুদ্ধ করে সংগ্রাম করে গেছেন। শেষ এই দেশ স্বাধীনতা যার হাত দিয়ে এ দেশ স্বাধীন হয়েছে, সার্বভৌম স্বাধীন দেশে নাগরিক হতে পেরেছি, আমরা বুক খুলে নিঃশ্বাস নিতে পেরেছি, সেই অবিসংবাদিত নেতা শেখ মুজিবুরের কথা এখানে বলা হয়েছে। কবি বলেছেন আমি সেখান থেকে এসেছি যেখানে শেখ মুজিবুরের মতো নেতা জন্মগ্রহণ করেছে, আমি সেখান থেকে এসেছি। আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে,
এখানে বলছে আমি তো বজ্রকণ্ঠ থেকে, জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে এসেছি। সে বজ্রকণ্ঠ কাকে বলে? সে 1971 সালে 7ই মার্চে শেখ মুজিবুর রহমানের ভাষণে তিনি যে বলেছেন জয় বাংলা, সেটাই আমাদের আজকের এই স্বাধীনতার আমাদের উৎসাহ উদ্দীপনা, আমাদের ভিতরে একটা উদ্দীপনা সৃষ্টি করেছে, যার ফল যেটা আমাদের স্বাধীন হতে আমাদের এই যে স্বাধীনতা পেতে যেটা আমাদের ভিতরে বীজ যে বপন করে দিয়েছে শেখ মুজিবুর রহমান, তিনি বলেছেন জয় বাংলা, যা কিনা আমাদের মর জনসাধারণের হৃদয়কে প্রাণিত করেছে, প্রেরণা জুগিয়েছে, উৎসাহ জুগিয়েছে। সেই বজ্রকণ্ঠের সেই জয় বাংলার কথা এখানে বলা হয়েছে। এখানে বলছে 71 মুক্তিযুদ্ধের কথা। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, অনেক মায়ের ইজ্জতের বিনিময়ে, মা বোনের স্মৃতি, কারো স্মৃতি সিঁদুর, কারো ভাই হারানোর যন্ত্রণা, এত কিছুর বিনিময়ে যে আমাদের এই স্বাধীন হয়েছে আমাদের এই দেশ, অনেক রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। সেই 1971 সালে যে স্বাধীনতা আমরা অর্জন করতে সক্ষম হয়েছে এদেশের দামাল ছেলেরা, এদেশের সংগ্রামী দামাল ছেলেরা, আমি সেখান থেকে এসেছি। এখানে কবি বলেছেন শেষের দিকে, দেখো, তুমি বুঝি, তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, একসাথে আসি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। এখানে বীজ মন্ত্র বলতে যেটা বোঝানো হয়েছে, এটি বাংলা সাহিত্যের মধ্যযুগের কবি চণ্ডীদাসের একটা বিখ্যাত চরণ। মধ্যযুগের কবি চণ্ডীদাসের এইটা বিখ্যাত চরণ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এখানে আসলে মানব সেবা চেয়ে বড় কোনো ধর্মই নেই। এ বাংলার মানুষ মানুষকে ভালোবাসতে জানে, বাংলার মানুষ মনুষ্যত্ব দিয়ে মানুষকে বিচার করতে জানে, তারা মানব ধর্ম লালন করে তারা মানুষের সেবায় নিয়োজিত হতে পারে। এই জন্যই যে সবচেয়ে মনুষ্য ধর্মই বড় ধর্ম। এখানে জাত, বর্ণ, বৈষম্য কোনোটাই এখানে এই বাংলায়, অন্যান্য দেশের মতো, অন্যান্য দেশে যেরকম বিভেদ আছে, হ্যাঁ, মানুষের মধ্যে হিংসা আছে বা বিভেদ আছে, বাংলাদেশের মানুষকে ভালোবাসতে জানে, মানুষের মূল্যবোধ বুঝতে জানে। কবি সেই কথাই এখানে বলছেন, বীজ মন্ত্র সেখানে, সেটাই আমাদের উৎসাহ, সেটাই আমাদের অনুপ্রেরণা। কারণ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এ দেশকে স্বাধীন করছি। হিন্দু মুসলমান সবাই মিলেই আমরা কিন্তু এ দেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছি। আমরা ভালোবাসি, আমরা বাংলাকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি, তাই আমাদের দ্বারা সম্ভব হয়েছে এ দেশকে স্বাধীন করা। আমরা একসাথেই আছি, কবি বলেছেন আমরা একসাথেই আছি, এগুলো আমাদের প্রেরণা। ওই যে কবি বলছে, কোন প্রেরণায় তুমি এখানে এলে, এগুলাই তো আমাদের প্রেরণা। সেই বীজ মন্ত্র আমার প্রেরণা। সেই আমরা জানি মানুষ সত্য, মানুষই আসল, মানুষের মনুষ্যত্বটাই আসল, মানুষকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসতে জানি, সেটাই আসল। সেই প্রেরণায় আমরা এখানে এসেছি। একসাথেই আছি, একসাথেই বাঁচি, একসাথেই ভবিষ্যতেও আমরা একসাথেই বাঁচবো, থাকবো। আর সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আনবো। বিভেদ মানুষকে ধ্বংসের দিকে ধাবিত করে, বিভেদ কখনো মঙ্গল কামনা করতে পারে না। কাজে কবি বলেছেন সকল বিভেদ দূর করে আমরা সাম্য বা সমতার ছবি আঁকবো। এখানে হাজার বছরে বাঙালি তথা বাংলাদেশ যে শত সহস্র ঐতিহ্যমণ্ডিত এবং বাঙালি সাহিত্য সংস্কৃতি যে কত বেশি সমৃদ্ধ, তাই মূলত সৈয়দ শামসুল হক তার কবিতায় ফুটিয়ে তুলেছেন। যে এখানে বাঙালি সংগ্রামী বাঙালি আছে, এখানে সাহিত্যে যেমন ঐতিহ্য আছে, তেমনি
আমাদের এখানে কৃষির যে আবহমান কালে বর্তমানকালে ঐতিহ্য আছে, এখানে ফসলের যে ঐতিহ্য আছে, এখানে সংস্কৃতির ঐতিহ্য আছে, চারুকলার ঐতিহ্য আছে, এখানে বীর সৈনিকেরা এখানে আছে যারা স্বাধীনভাবে বসবাস করতে চাইতো। আর যাদের অনুকরণ করে ওদের অনুপ্রেরণায় আজকে আমরা স্বাধীন সার্বভৌম দেশের অধিবাসী নাগরিক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের কবিতা এই পর্যন্তই শেষ। আশা করি তোমরা বুঝতে পারবে। এখন তোমরা শব্দের অর্থ এবং টিকাগুলো একটু ভালো করে পড়বে, আর কবিতার লাইনগুলো আরেকবার ভালো করে পড়বে। এখানে কিছু আছে চর্যাপদের অক্ষরগুলো থেকে যে এটা বলতে কি বুঝো, তারপরে কৈবত্যের বিদ্রোহী সম্পর্কে আরো অনেক কিছু, তো ইতিহাস অনেক কিছু, এত সব বলা তো এই অল্প সময়ে সম্ভব না। এগুলো সম্পর্কে তোমরা আর একটু ভালো ধারণা নেবে। আচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।